৩ বছর পর ছেলে বিদেশ থেকে টাকা কামিয়ে ফিরল তো দেখল বৃদ্ধা মা এক ভাঙাচুরা কুঁড়েঘরের বাইরে চারপাইতে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তারপর ছেলে যা করল। বন্ধুরা, পুরো ৩ বছর পর আজ রবি নিজের গ্রামের মাটিতে পা রাখছিল। সেই গ্রাম যেখানে একসময় তার হাসি ধ্বনিত হতো, যেখানে তার মায়ের গলার আওয়াজ রোজ সকালে আরতির মতো তাকে জাগিয়ে তুলত। আজ যখন সে বিদেশ থেকে চোখ ভরা স্বপ্ন, টাকায় ঠাসা স্যুটকেস আর বুকে হাজারো প্রত্যাশা নিয়ে ফিরছিল, তখন তার মনে শুধু একটাই ছবি ছিল, তার বৃদ্ধা মায়ের সেই হাসি মুখ, যা তাকে দেখামাত্রই অশ্রুসিক্ত হয়ে উঠবে আর বলবে, আমার ছেলে এসে গেছে। প্লেন থেকে নামার সময় সে ফোন বের করে মাকে কল করল, কিন্তু প্রতিবারের মতো এবারও সেই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, আপনি যে নাম্বারে কল করছেন সেটি সুইচড অফ আছে। সে নিজেকে বোঝাল, গ্রামে হয়তো নেটওয়ার্ক নেই। ট্যাক্সিতে বসে যখন সে শহর থেকে গ্রামের দিকে এগোচ্ছিল, তখন সারাটা পথ তার চোখের সামনে গত ৩টে বছর ভাসছিল। কিভাবে সে দুবাইয়ের তপ্ত রোদে দিন-রাত পরিশ্রম করছিল, কিভাবে নিজের হাতের ফোসকা লুকিয়ে মাকে বলেছিল, আমি এখানে খুব ভালো আছি মা, শুধু কাজের চাপ একটু বেশি। অথচ সত্যিটা ছিল এই যে সে প্রতি রাতে মায়ের ছবি বুকে জড়িয়ে কাঁদত, কারণ বাবার মৃত্যুর পর মাই খেতে মজদুরি করে তাকে পড়িয়েছিল, নিজে না খেয়ে তাকে খাইয়েছিল, নিজের গয়না বিক্রি করে তার বিদেশ যাওয়ার টিকিট কেটে দিয়েছিল, আর যাওয়ার সময় শুধু এটুকুই বলেছিল, বাবা, টাকা কামাস কিন্তু নিজেকে হারিয়ে ফেলিস না। ট্যাক্সি যত মাটির কাঁচা রাস্তায় দুলতে দুলতে এগোচ্ছিল, রবির বুকের ভেতরটা এক অদ্ভুত অস্থিরতায় ভরে উঠছিল। সে দেখল গ্রাম আর আগের মতো নেই, কিছু পাকা দালান উঠেছিল, কিছু নতুন মানুষ এসেছিল, কিন্তু তার মন শুধু নিজের সেই ছোট মাটির ঘরটির দিকেই ছুটছিল। ট্যাক্সি যখন তার বাড়ির সামনে থামল, সে ভাড়ার টাকা না গুনেই নেমে পড়ল, স্যুটকেস ওখানেই ফেলে রাখল। তার নজর সামনে পড়তেই পা দুটো যেন থমকে গেল। ওটা আর বাড়ি ছিল না, দেওয়ালের মাটি খসে গিয়েছিল, চালের ছাউনি অর্ধেক ভেঙে পড়েছিল, আর বাইরের আঙিনায় এক পুরনো ভাঙা চারপাইতে কেউ শুয়েছিল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং সামনে গিয়ে যা দেখল তাতে তার শ্বাস যেন আটকে গেল। ওটা তার মা ছিল, তার বৃদ্ধা মা, যে এখন আগের চেয়েও অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। মুখ শুকিয়ে কাগজের মতো হয়ে গিয়েছিল, চুল আরও সাদা হয়েছিল, চোখ ভেতরে বসে গিয়েছিল, আর সে অচৈতন্য হয়ে পড়েছিল। তার পাশে একটা খালি ঘটি আর অর্ধেক ওষুধের প্যাকেট রাখা ছিল। রবির হাত কাঁপতে লাগল। সে ঝুঁকে পড়ে মাকে নাড়া দিল, মা, মা। তার গলা বুঝে এলো। মায়ের চোখের পাতায় হালকা স্পন্দন হল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন, কয়েক মুহূর্ত যেন চেনার চেষ্টা করলেন। তারপর ঠোঁট কাঁপল এবং খুব ধীর আওয়াজ বেরোল, রবি। আর এটুকু শুনতেই রবির চোখ দিয়ে অশ্রুধারা এমনভাবে নামল যেন ৩ বছরের সব যন্ত্রণা একসাথে বেরিয়ে এলো। সে মায়ের মাথা নিজের কোলে তুলে নিল। মা, আমি এসে গেছি, দেখো আমি ফিরে এসেছি। কিন্তু মায়ের হাত এতটাই দুর্বল ছিল যে তিনি তাকে ঠিকমতো ছুঁতেও পারছিলেন না। তখনই পেছন থেকে কোনো এক মহিলার ফিসফিসানি শোনা গেল, এখন এলো ছেলে, যখন সব শেষ হয়ে গেল। রবি ফিরে তাকাল। পাশের বাড়ির কাকিমা দাঁড়িয়েছিলেন, তার চোখে দয়া আর রাগ দুটোই ছিল। তিনি বললেন, ৩ বছর ধরে তোর মা তোর পথ চেয়েছিল, রোজ বলতো, আমার ছেলে আসবে, আমার ছেলে আমাকে শহরে নিয়ে যাবে। কিন্তু বাবা, তোর মা এই ৩ বছরে অনেক কিছু সহ্য করেছে। রবির বুক কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে কাকিমা? কাকিমা ভারী গলায় বললেন, তোর কাকা ঋণের নামে ক্ষেত জমি নিজের নামে করে নিয়েছে, তোর মাকে ঘর থেকে বের করে দিয়েছে, বলে দিয়েছে যখন ছেলে বিদেশ থেকে আসবে তখন দেখা যাবে। তারপর থেকে তোর মা এখানেই বাইরে পড়ে আছে। কখনো কেউ একটু রুটি দিয়েছিল, কখনো কেউ ওষুধ। এই শুনে রবির ভেতরে যেন আগুন জ্বলে উঠল। তার চোখ লাল হয়ে গেল। সে মায়ের শুকনো হাত দুটো শক্ত করে ধরল। এখন আমি এসে গেছি মা, এখন কেউ তোমাকে হাতও দিতে পারবে না। কিন্তু তখনই মা খুব কষ্টে তার কবজি ধরলেন আর ফিসফিসিয়ে বললেন, বাবা, রাগ করিস না, সম্পর্ক ভেঙে যাবে। রবির বুকটা আরও ফেটে গেল। যে নিজে জ্বলে পুড়ে তাকে বড় করল, সে আজ নিজেও ভাঙা চারপাইতে শুয়ে সম্পর্ক বাঁচানোর কথা বলছিল। তখনই হঠাৎ মায়ের প্রচণ্ড কাশির দমক উঠল। তার মুখ দিয়ে হালকা রক্তের ধারা বেরোল।
রবির পায়ের তলা থেকে মাটি সরে গেল। মা! সে চিৎকার করে সাহায্যের জন্য ডাকল। কিন্তু গ্রামবাসীরা দূর থেকে দাঁড়িয়ে তামাশা দেখছিল, যেন এটা কোনো সাধারণ ঘটনা। রবি এক মুহূর্ত সময় নষ্ট না করে মাকে নিজের কোলে তুলে নিল। তাকে পালকের মতো হালকা মনে হচ্ছিল, যেন শুধু হাড়ের খাঁচা অবশিষ্ট ছিল। সে মাকে বুকে জড়িয়ে দৌড়াতে শুরু করল। তার মাথায় তখন একটাই চিন্তা, আমি কিসের জন্য টাকা কামালাম? যদি আজ মাকেই না বাঁচাতে পারি, তবে সব বৃথা। গ্রামের বাইরে যাওয়ার সময় তার নজর পড়ল কাকার সেই পাকা দালানের ওপর, যা আগে তাদের ছিল। আর সেই বাড়ির ছাদে দাঁড়িয়ে তার খুড়তুতো ভাই মোবাইলে কথা বলে হাসছিল। রবির হাতের মুঠি শক্ত হয়ে গেল, চোখে রক্ত নেমে এলো। কিন্তু মায়ের নিঃশ্বাস তখন তার বুকের ওপর ধুঁকছিল। তখনই হঠাৎ মা তার জামা চেপে ধরে খুব ক্ষীণ স্বরে বললেন, বাবা, আমাকে শহরে নয়, মন্দিরে নিয়ে চল। রবি থমকে গেল। তার চোখে ভয় নেমে এলো। কেন মন্দির? মা এমন কথা কেন বলছেন? তিনি কি নিজের অবস্থার কথা বুঝতে পেরেছেন, নাকি ৩ বছরে এমন কোনো সত্য আছে যা এখনও সামনে আসা বাকি? রবির পা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই সে মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে মন্দিরের দিকে দৌড়াতে লাগল। তার মাথায় তখন একটাই চিন্তা, আমি কিসের জন্য টাকা কামালাম? যদি আজ মাকেই না বাঁচাতে পারি, তবে সব বৃথা। সন্ধ্যা নেমে আসছিল, আর আকাশের লাল রং যেন কোনো এক অজানা ঝড়ের সংকেত দিচ্ছিল। তার শ্বাস দ্রুত হচ্ছিল, হৃৎপিণ্ড অনিয়ন্ত্রিতভাবে ধরফড়া করছিল। গ্রামের পুরনো শিবমন্দিরটি পাহাড়ের কাছে ছিল, যেখানে ছোটবেলায় সে মায়ের সাথে প্রতি সোমবার যেত। সেখানেই মা একদা হাত জোড় করে বলেছিলেন, আমার ছেলের ভাগ্য উজ্জ্বল করে দিও ভগবান। আর আজ সেই ছেলেই মাকে কোলে তুলে মন্দিরের সিঁড়ি চড়ছিল। বাইরে মন্দিরের ঘণ্টাগুলো বাতাসে হালকা বাজছিল, ভেতর থেকে শঙ্খের ধ্বনি আসছিল, যেন সময় থমকে গিয়েছিল। রবি মাকে মন্দিরের আঙিনায় পাতা এক পুরনো দড়ি শতরঞ্জিতে শুইয়ে দিল। পুরোহিত মশাই এই দৃশ্য দেখে দৌড়ে এলেন। আরে রবি বাবা! তার চোখে চেনার আনন্দ আর দুঃখ দুটোই ছিল। রবির কণ্ঠস্বর কাঁপছিল, পুরোহিত মশাই, মাকে বাঁচিয়ে নিন। পুরোহিত মশাই মায়ের নাড়ি টিপলেন, কপালে হাত রাখলেন, আর তার চোখ ভিজে এলো। মা খুব কষ্টে চোখ খুললেন আর শিবলিঙ্গের দিকে তাকালেন। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, যেন কোনো অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছিল। তারপর তিনি রবির দিকে তাকালেন এবং খুব ধীর স্বরে বললেন, বাবা, তুই অনেক পরিশ্রম করেছিস, আমি জানি। রবি কাঁদতে কাঁদতে বলল, মা তুমি চুপ করো, আমি তোমাকে শহরে নিয়ে যাব, বড় হাসপাতালে চিকিৎসা করাব। কিন্তু মা মাথা নাড়লেন, না বাবা, আর না, আমি ক্লান্ত হয়ে গেছি। এই শুনে রবির হৃদয় চুরমার হয়ে গেল। সে মায়ের হাত নিজের গালে ঠেকাল। এমন বলো না মা, আমি এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। তখনই মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ৩ বছর ধরে তোর পথ চেয়েছিলাম। রোজ মন্দিরে এসে ভগবানকে বলতাম, আমার ছেলে আসবে, আমাকে নিজের সাথে নিয়ে যাবে। রবির বুক অপরাধবোধে ভরে গেল। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, মা, আমি প্রতি মাসে টাকা পাঠিয়েছিলাম, তুমি কেন আমাকে বললে না যে তুমি এতটা অসুস্থ? পুরোহিত মশাই ভারী গলায় বললেন, বাবা, তোর মা কোনোদিন অভিযোগ করেনি। যে টাকা আসত, তোর কাকা বলতো ঋণের দায়ে কেটে যাচ্ছে, আর তোর মা চুপ থাকত, বলতো ছেলে পরিশ্রম করছে, ওকে বিরক্ত করো না। এই কথা শোনা মাত্রই রবির ভেতরে যেন আগ্নেয়গিরি ফেটে পড়ল। তার চোখে আগুন জ্বলে উঠল। তাহলে ওরা সব কেড়ে নিল? পুরোহিত মশাই মাথা নিচু করলেন। মন্দিরে নীরবতা ছেয়ে গেল, শুধু মায়ের ভাঙা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তখনই মা কাঁপানো হাতে নিজের বালিশের নিচে রাখা একটা ছোট পুরনো কাপড় বের করলেন। তাতে কিছু কুঁচকানো কাগজ ছিল। বাবা, এগুলো তোর বাবার জমির আসল কাগজ, আমি লুকিয়ে রেখেছিলাম, আমি জানতাম একদিন তুই আসবি। রবি অবাক হয়ে গেল। মায়ের গলা আরও ধীর হয়ে এলো, তোর কাকা প্রতারণা করেছে, কিন্তু বাবা, বদলা নিস না, শুধু নিজের অধিকার ফিরিয়ে নিস, আর এই গ্রামের কোনো মাকে যেন এভাবে তড়পাতে না হয়। রবির চোখের জল থামছিল না। সে কাগজগুলো নিজের বুকে চেপে ধরল। তখনই মায়ের শ্বাস আরও ভারী হতে লাগল। তিনি শেষবারের মতো শিবলিঙ্গের দিকে তাকালেন, তারপর রবির দিকে। ঠোঁটে এক অপূর্ণ হাসি নিয়ে খুব ধীরে বললেন, আমার ছেলে এসে গেছে। আর তার হাত শিথিল হয়ে গেল। সেই মুহূর্তে সময় যেন থমকে গিয়েছিল। রবি চিৎকার করে উঠল, মা! তার গলার আওয়াজ পুরো মন্দিরে প্রতিধ্বনিত হল। পুরোহিত মশায়ের চোখ দিয়েও জল বেরিয়ে এলো।
ঘণ্টাগুলো বাতাসে আপনা আপনি বাঁচতে লাগল, যেন ভগবান নিজেও এই বিচ্ছেদের সাক্ষী হয়েছিল। রবি মায়ের প্রাণহীন শরীরটাকে বুকে জড়িয়ে ধরল। তার কান্না থামছিল না। সে বারবার নিজেকে ধিক্কার দিচ্ছিল, যদি আমি আগে আসতাম, যদি আমি বুঝতে পারতাম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বাইরে গ্রামের কিছু লোক জড়ো হয়েছিল। কেউ বায়া ভরে দেখছিল, কেউ ফিসফিস করছিল, আর দূরে দাঁড়িয়ে তার কাকাও সব দেখছিল। তার মুখে এক অদ্ভুত ভয় ছিল, কারণ সে বুঝতে পেরেছিল এবার গল্পের মোড় ঘুরতে চলেছে। রবির চোখে এখন আর শুধু জল ছিল না, সেখানে ছিল এক দৃঢ় সংকল্প। সে মায়ের শীতল কপালে চুম্বন করল আর মনে মনে শপথ নিল, মা, আমি তোমার অধিকার ফিরিয়ে নিয়ে ছাড়ব, কিন্তু তোমার কথা মতো সম্পর্ক ভাঙব না, শুধু সত্যটা সবার সামনে আনব। কিন্তু সত্য সামনে আনা কি এত সহজ হবে? কাকা আর গ্রামবাসীরা কি তাকে সহজেই তার অধিকার দিয়ে দেবে? আর ওই ৩ বছরে আসলে কি হয়েছিল, যা এখনও সামনে আসা বাকি? মন্দিরের সিঁড়িতে বসে থাকা রবি এখন আর কাঁদছিল না। তার চোখ শুকিয়ে গিয়েছিল, আর সেখানে এখন এক অদ্ভুত শান্ত আগুন জ্বলছিল। সারা গ্রামের সামনে মায়ের শেষকৃত্য সম্পন্ন হল। সেই সব মানুষ যারা ৩ বছর ধরে তার মাকে ওই ভাঙা চারপাইতে তরপাতে দেখেছে, আজ তারা মিছে চোখের জল ফেলার নাটক করছিল। আর সবার সামনে দাঁড়িয়েছিল তার কাকা রামনারায়ণ, যার মুখে কৃত্রিম দুঃখ আর ভেতরে চাপা অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। চিতার আগুন যখন আকাশ ছুল, তখন রবির ভেতরেও কিছু একটা জল ছিল। তার সেই প্রতিটা রাতের কথা মনে পড়ছিল, যখন সে বিদেশের উঁচু দালানের মাঝে দাঁড়িয়ে ভিডিও কলে মাকে বলতো, মা, আর একটু সময়, তারপর তোমাকে আমার কাছে নিয়ে যাব। আর ওদিকে মা প্রতিবার হেসে বলতেন, আমি এখানে খুব ভালো আছি রে বাবা। তিনি কি জানতেন যে ওই হাসি ছিল পাহাড় সম কষ্টের নিচে চাপা পড়া এক গোপন সত্য? শেষকৃত্যের পর যখন লোক ধীরে ধীরে চলে যেতে লাগল, তখন কাকা তার কাছে এলেন এবং কাঁধে হাত রেখে বললেন, বাবা, যা হওয়ার ছিল হয়ে গেছে, ভগবানের ইচ্ছে। রবি প্রথমবার তার চোখের দিকে সোজাসুজি তাকাল। ভগবানের ইচ্ছে নাকি অন্য কারোর? কাকা এক মুহূর্ত থতমত খেয়ে গেলেন। তারপর বললেন, তুই কি বলতে চাস? রবি পকেট থেকে সেই কুচকানো কাগজগুলো বের করল, যা মা দিয়েছিলেন, এবং বাতাসে উড়িয়ে বলল, আমি এটা বলতে চাই যে যে বাড়ি আর ক্ষেত আপনি ঋণের দোহাই দিয়ে নিজের নামে করেছেন, তার আসল কাগজ আমার কাছে আছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন চমকে গেল, ফিসফিসানি বেড়ে গেল। কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা এটা সব মিথ্যে। তোর মা অসুস্থ ছিল, ও কিছু জানত না। রবির কণ্ঠস্বর এখন শান্ত ছিল, কিন্তু তাতে তুফান লুকিয়েছিল। আমার মা অসুস্থ ছিল, কিন্তু বোকা ছিল না। সে এগিয়ে গেল। ৩ বছর আমি যে টাকা পাঠালাম, সেগুলো কোথায় গেল? কোন ঋণে লাগল? কোন খেরো খাতায় লেখা হয়েছিল? কাকার আগে বললেন, আমি তোর বাপের ধার শোধ করেছি। তখনই ভিড়ের ভেতর থেকে বৃদ্ধ হরিরাম কাকার গলা শোনা গেল, কোন ধার রামনারায়ণ? তোর ভাই তো মরার আগে সব হিসেব চুকিয়ে দিয়ে গিয়েছিল। এই কথা শোনা মাত্রই পরিবেশ বদলে গেল। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। কাকার স্ত্রী দূরে দাঁড়িয়ে কাঁপছিলেন। রবি সুযোগ বুঝে বলল, আমি এখানে লড়াই করতে আসিনি, শুধু নিজের অধিকার নিতে এসেছি। যা আমার, তা আমার চাই। আর আমার মায়ের সাথে যা হয়েছে তার জবাবও চাই। কাকা শেষ চাল চেলে বললেন, যদি তুই পুলিশ করিস, তবে সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। রবির মাথায় মায়ের সেই শেষ কথাটি বাজল, সম্পর্ক ভাঙিস না। সে গভীর শ্বাস নিল এবং বলল, আমি সম্পর্ক ভাঙব না কাকা, কিন্তু সত্য থেকে পালাবও না। সেই রাতে সে তার ভাঙা বাড়ির সামনে বসে অনেকক্ষণ ভাবছিল। জ্যোৎস্নার আলো খড়ের চালের ফাঁক দিয়ে ভেতরে পড়ছিল। তার কানে মায়ের কাশি, সেই ক্ষীণ স্বর আর অপেক্ষার দীর্ঘশ্বাস সব শোনা যাচ্ছিল। তখনই হঠাৎ তার ফোনে এক অজানা নম্বর থেকে কল এলো। সে ধরতেই ওপাশ থেকে এক ভারী আওয়াজ এলো, যদি নিজের ভালো চাস, তবে কাগজ নিয়ে কাল সকালে পঞ্চায়েতে আসিস না। কল কেটে গেল। রবির হাত শক্ত হয়ে গেল। তার মানে পরিষ্কার, ঘটনা শুধু কাকার একার নয়, অন্য কিছু লোকও এতে জড়িত ছিল। হয়তো সে যে টাকা পাঠাত, তা অন্য কোথাও যেত। হয়তো গ্রামের কিছু মাতব্বরও এই খেলায় সামিল ছিল। তার চোখে আবার সেই আগুন জ্বলে উঠিল। সে মনে মনে ঠিক করে নিল, এবার খেলা শুরু হবে, সবার সামনেই হবে। পরদিন সকালে পঞ্চায়েত ডাকা হল। পুরো গ্রামের সামনে সত্য তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু পঞ্চায়েতে কি সত্যের জয় হবে, নাকি ক্ষমতাশালীরা আবার তাকে দাবিয়ে দেবে? আর ওই রহস্যময় ফোন কলটিই বা কার ছিল? তার পেছনে কে ছিল?
রবি কি একাই লড়াই জিততে পারবে নাকি পুরো গ্রাম তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে? সকালের বাতাসে এক অদ্ভুত শীতলতা ছিল, কিন্তু রবির ভেতরে যে আগুন জ্বলছিল তা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। পঞ্চায়েত প্রাঙ্গণে চারদিকে গ্রামবাসীরা জড়ো হয়েছিল। মাঝে কাঠের পুরনো টেবিল আর তার উপর লাল কাপড় বিছানো, আর সামনে বসেছিলেন পঞ্চায়েত প্রধান শিবদয়াল, যার গোঁফের নিচে লুকিয়ে থাকা হাসি অনেক কিছু বলছিল। রবি যখন হাতে কাগজ নিয়ে এগিয়ে গেল, তার নজর পড়ল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কাকা রামনারায়ণের ওপর। তার মুখে আত্মবিশ্বাস ফিরে এসেছে, যেন রাতের সেই ভয়ে উবে গিয়েছে। তখনই তার মনে পড়ল সেই অজানা ফোন কলটি, যদি নিজের ভালো চাস তবে আসিস না। এর মানে পরিষ্কার ছিল, আজ শুধু সত্য নয়, ষড়যন্ত্রও সামনে আসতে চলেছিল। প্রধানমশাই ভারী গলায় বললেন, রবি বাবা, যা বলার সবার সামনে বল। রবি না ঘাবড়ে পকেট থেকে জমির আসল দলিল বের করল এবং উচ্চস্বরে বলল, এগুলো আমার বাবার জমির আসল দলিল, যা আমার কাকা জাল ঋণের নাম করে দখল করে নিয়েছেন। ভিড়ে গুঞ্জন শুরু হল। প্রধানমশাই কাগজগুলো হাতে নিয়ে দেখলেন, তার ভুরু কুঁচকে গেল, কিন্তু তিনি সাথে সাথে নিজেকে সামলে নিলেন। রামনারায়ণ, তুমি কিছু বলতে চাও? কাকা উঠে দাঁড়ালেন। এসব মিথ্যে, এই ছেলে বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে আর এখন আমাদের বদনাম করতে চাইছে। তখনই ভিড় থেকে আরেকটা আওয়াজ এলো, আর যে টাকা রবি পাঠিয়েছিল সেগুলো কোথায় গেল? এই আওয়াজটি ছিল স্কুলের মাস্টারমশাই দীনেশবাবুর, যিনি সব সময় সত্যের পক্ষে দাঁড়াতেন। কাকা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন, তারপর বললেন, সে টাকা গ্রামের ঋণই শোধ করতে লেগেছে। মাস্টারমশাই সাথে সাথে বললেন, কোন ঋণ রামনারায়ণ? তোর ভাই তো মরার আগে সব হিসেব চুকিয়ে দিয়ে গিয়েছিল। ঋণ? হিসেব দেখান। চত্বরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রবি অনুভব করল যে বিষয়টি এখন আর শুধু তার পরিবারের রইল না, এটি সত্য আর মিথ্যের লড়াই হয়ে দাঁড়িয়েছে। তখনই সারপাঞ্চ গলা খাঁকড়ি দিয়ে বললেন, দেখো, প্রমাণ ছাড়া কারো ওপর অভিযান আনা যায় না। রবি সাথে সাথে বলল, প্রমাণ আমার কাছে আছে। সে মোবাইল বের করল এবং ব্যাংকের স্টেটমেন্ট দেখাল, যেখানে প্রতি মাসে পাঠানো টাকার অঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। আর এই হলো সেই রসিদগুলো যা কাকা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, যাতে ঋণের নাম ছিল। কিন্তু আসল পাওনাদারদের কাছে খোঁজ নিয়ে জানলাম যে এমন কোনো ঋণই ছিল না। এই কথা শোনা মাত্রই ভিড়ের মধ্যে ফিসফিসানি বেড়ে গেল। কাকার মুখ লাল হয়ে গেল। তিনি রাগে বললেন, এসব মিলেমিশে ষড়যন্ত্র করছে। তখনই হঠাৎ চত্বরের পেছন থেকে দুজন অজানা লোক সামনে এলো। তাদের মুখভঙ্গি কঠোর ছিল। তাদের মধ্যে একজন নিচু স্বরে বলল, রবি, বেশি হিরো সাজার চেষ্টা করো না, না হলে পচতাতে হবে। এটি সেই গলাই ছিল যা রাতে ফোনে এসেছিল। রবির বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সত্যি বলা হিরো হওয়া নয়, সে উঁচু গলায় বলল, যদি আমার বা আমার পরিবারের কিছু হয় তবে আমি সোজা পুলিশের কাছে যাব। ভিড়ের মধ্যে ভয় আর কৌতূহল দুটোই ছড়িয়ে পড়ল। সারপাঞ্চ এখন অস্বস্তিতে পড়েছিলেন, কারণ বিষয়টি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। মাস্টারমশাই দীনেশ সামনে এলেন এবং বললেন, যদি কাগজ আসল হয় তবে জমি রবির, আর যদি টাকার হিসেব না থাকে তবে তদন্ত হওয়া উচিত। এটি শুনে আরও কিছু গ্রামবাসী রবির সমর্থনে কথা বলতে লাগল। পরিবেশ বদলাতে শুরু করেছিল। কাকার কপালে ঘাম দেখা দিল। কিন্তু তখনই তিনি শেষ চালটি চাললেন, ঠিক আছে, যদি জমি তোর হয় তবে প্রমাণ কর যে তোর মা নিজে আমাকে এই অধিকার দেননি। এই শুনে রবি থমকে গেল। কি বলতে চান? কাকা পকেট থেকে আরও একটি কাগজ বের করলেন। এটিই তোর মায়ের স্বাক্ষর করা দলিল, যেখানে তিনি জমি আমাকে সঁপে দিয়েছেন। চত্বরের শ্মশানের নীরবতা ছেয়ে গেল। রবির পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপানো হাতে সেই কাগজটি নিল। স্বাক্ষরটি মায়ের মতোই লাগছিল, কিন্তু এটি কি সত্যি ছিল? মা কি নিরুপায় হয়ে এমনটা করেছিলেন, নাকি এটিও একটি চাল ছিল? তার চোখের সামনে মায়ের সেই দুর্বল মুখটি ভেসে উঠল। তিনি কি সত্যিই হার মেনে নিয়েছিলেন, নাকি তাকে দিয়ে জোর করে সই করানো হয়েছিল? এখন লড়াই আরও গভীর হয়ে উঠেছিল। এটি শুধু জমির লড়াই ছিল না, মায়ের সম্মান আর সততার লড়াই ছিল। রবি মাথা তুলে কাকার চোখের দিকে তাকিয়ে বলল, যদি এই স্বাক্ষর আসল হয় তবে আমি পিছিয়ে যাব, কিন্তু যদি এটি জাল প্রমাণিত হয় তবে সত্যের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চত্বরের বাতাস ভারী হয়ে উঠেছিল। প্রতিটি মানুষ পরবর্তী মুহূর্তের অপেক্ষা করছিল। রবির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সে কি প্রমাণ করতে পারবে যে এই দলিলটি মিথ্যে, নাকি ষড়যন্ত্র এতটাই গভীর যে সত্য চাপা পড়ে যাবে? রবি সেই কাগজের সামনে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার আঙুল কাঁপছিল, কিন্তু চোখ ছিল অটল। সে কাগজের ওই স্বাক্ষরগুলোকে খুঁটিয়ে দেখছিল, যা প্রথম নজরে তার মায়ের বলেই মনে হচ্ছিল। সেই হালকা হেলে থাকা টান, সেই শেষ অক্ষরের সামান্য কম্পন, কালির সেই চাপ। কিন্তু মন বলছিল কিছু একটা গণ্ডগোল আছে,
কারণ তার মা শেষ দিনগুলোতে এতটাই অসুস্থ ছিলেন যে নিজের নাম ঠিকমতো লিখতেও পারছিলেন না। তবে এত পরিষ্কার আর পূর্ণ সজ্ঞানে করা স্বাক্ষর কিভাবে সম্ভব? ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষ এখন দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। সরপঞ্চ শিবদয়াল কাগজটি ভালো করে দেখলেন এবং ধীরে ধীরে বললেন, যদি এই স্বাক্ষর আসল হয় তবে মামলা এখানেই খতম। কিন্তু মাস্টারমশাই দীনেশ সাথে সাথে বলে উঠলেন, আর যদি এটি জাল হয়? চত্বরে আবারও নিস্তব্ধতা ছেয়ে গেল। রবি এক গভীর শ্বাস নিল এবং খুব শান্ত গলায় বলল, আমি প্রমাণ করব যে এই দলিলটি মিথ্যে। কাকা হেসে উঠলেন, কিভাবে? তোর মা তো আর নেই যে তাকে জিজ্ঞেস করবি। এই বাক্যটি রবির বুকে তীরের মতো বিঁধল, কিন্তু সে নিজেকে সামলে নিল। মা নেই, কিন্তু ওনার সত্য এখনও বেঁচে আছে। সে মোবাইল বের করে বলল, আমার কাছে মায়ের অনেক পুরনো নথি আছে, ব্যাংকের ফর্ম, রেশন কার্ড, আধার কার্ডে করা ওনার স্বাক্ষর। আমি সবগুলোকে তুলনার জন্য শহরের ফরেন্সিক ল্যাবে পাঠাব। এই শুনে কাকার মুখের রং উড়ে গেল। তিনি হয়তো আশা করেননি যে বিষয়টি এত দূর গড়াবে। তখনই ভিড় থেকে এক বৃদ্ধা মহিলা বলে উঠলেন, আমি সাক্ষ্য দেব। আমি দেখেছিলাম রামনারায়ণকে ওই দিন তোর মায়ের উপর চিৎকার করতে। সবাই তার দিকে ফিরে তাকাল। তিনি ছিলেন সরস্বতী কাকিমা, যিনি রবির বাড়ির গলিতেই থাকতেন। তিনি কাঁপা গলায় বললেন, তোর মা অসুস্থ ছিল, রামনারায়ণ কাগজ নিয়ে এসেছিল, বলল শুধু নিয়ম রক্ষার কাজ। তোর মা প্রথমে মানা করেছিল, তারপর উনি ধমকালেন যে যদি সই না করিস তবে ঝুপড়িটাও কেড়ে নেব। এই শুনে ভিড়ে হুলুস্থুল পড়ে গেল। কাকা চিৎকার করে উঠলেন, এসব মিথ্যে। কিন্তু এবার পাশা উল্টে যাচ্ছিল। মাস্টারমশাই বললেন, যদি সাক্ষী থাকে তবে তদন্ত হবেই। তখনই সেই দুজন অজানা লোক আবার এগিয়ে এলো। ধস্তাধস্তি শুরু হলো। সেই হুড়োহুড়ির মধ্যে রবির চোখে পড়ল ওই অজানা লোক দুজনের পকেট থেকে একটি খাতা, রেজিস্টার পড়ে গেল। রবি ক্ষিপ্রতার সাথে খাতাটি তুলে নিল এবং পাতা উল্টাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। তাতে অনেক গ্রামবাসীর নাম ছিল আর পাশে টাকার অঙ্ক লেখা ছিল। এটি সেই টাকাই ছিল যা সে ৩ বছরে পাঠিয়েছিল। এর মানে পরিষ্কার, এটি শুধু জমি হাতানোর খেলা ছিল না, এটি ছিল পুরো গ্রামে ছড়িয়ে থাকা দুর্নীতি। সরপঞ্চ কাকার কিছু লোক মিলে বিদেশ থেকে আসা যুবকদের টাকার ভাগ বাটোয়ারা করছিল। রবি উঁচু গলায় বলল, এই দেখুন প্রমাণ, এবং খাতাটি বাতাসে ওড়াল। ভিড় থমকে গেল। সরপঞ্চের কপালে ঘাম জমল। মাস্টারমশাই খাতাটি হাতে নিয়ে বললেন, এখানে তো প্রতি মাসের তারিখও লেখা আছে, আর টাকার অঙ্ক সেটাই যা রবি পাঠিয়েছিল। ভিড়ে থাকা অনেকে এখন বিড়বিড় করতে লাগল, তবে আমাদের নামেও টাকা মেরে খাওয়া হয়েছে। ধীরে ধীরে সত্যের জাল খুলতে লাগল। কাকার চোখে এখন ভয় স্পষ্ট। রবির চোখে জল এসে গেল, কিন্তু এবার তা দুর্বলতার নয়, বরং দৃঢ়তার ছিল। যখন আমার মা 4 পাইতে পড়ে তরপাচ্ছিল, তখন কার বদনামের চিন্তা ছিল? রবির গলার আওয়াজ পুরো চত্বরে প্রতিধ্বনিত হল। যখন তিনি ওষুধ ছাড়া রাত কাটিয়েছেন, তখন কার সম্মানের ফিকির ছিল? পুরো পরিবেশ বদলে গিয়েছিল। এবার সব গ্রামবাসী রবির সাথে দাঁড়িয়ে গেল। সরপঞ্চ ধীরে ধীরে বললেন, ঠিক আছে, তদন্ত যখন হবে তখন সবার সামনেই হবে। রবি জানত এটি সহজ হবে না। সে ঠিক করল শহর গিয়ে আইনি ব্যবস্থা নেবে। সেই সন্ধ্যায় সে শহরের জন্য বেরিয়ে পড়ল। মায়ের ছবি পকেটে রাখল আর মনে মনে এক প্রতিশ্রুতি নিল, মা, আমি তোমার নাম কলঙ্কমুক্ত করব। শহর পৌঁছে সে উকিলের সাথে দেখা করল। উকিল বললেন, মামলা মজবুত, কিন্তু বিপক্ষ শক্তিশালী, হুমকি আসবে। আর সত্যিই ওই রাতে হোটেলের ঘরে কেউ পাথর ছুড়ল, ভেতরে একটি চিঠি পাঠিয়ে দিল, মামলা তুলে নে, না হলে পরিণাম খারাপ হবে। রবি চিঠিটি ছিঁড়ে ফেলল। তার চোখে এখন ভয় ছিল না, ছিল মায়ের অন্তিম সেই হাসি। পরদিন দলিল ফরেন্সিক তদন্তে পাঠানো হলো। ব্যাংকে অভিযোগ জানানো হলো এবং পুলিশে রিপোর্ট লেখানো হলো। গ্রামময় খবর ছড়িয়ে গেল যে রবি কেস করে দিয়েছে। ফরেন্সিক রিপোর্ট আসতে দীর্ঘ 15 দিন সময় লাগল। অবশেষে সেই দিনটি এলো যখন রিপোর্ট আদালতে পেশ করা হলো। বিচারক ফাইলটি খুললেন এবং চশমা নিচে নামিয়ে বললেন, স্বাক্ষরটি জাল, এতে চাপের মুখে বা নকল করে সই করা হয়েছে। এটি শোনামাত্রই আদালতে নিস্তব্ধতা ছেয়ে গেল। কাকা রামনারায়ণের চোখ বড় হয়ে গেল, সরপঞ্চের মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর রবির চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। এটি শুধু জমির নয়, তার মায়ের সত্যের জয় ছিল। আদালত নির্দেশ দিল জমি সাথে সাথে রবির নামে করতে এবং 3 বছরে পাঠানো টাকার তদন্ত করতে। একে একে সব রহস্য সামনে এলো। সরপঞ্চ, কাকা আর 2 জন দালাল মিলে প্রবাসীদের টাকার ভাগ নিত। ঋণের মিথ্যে অজুহাতে তারা টাকা আত্মসাৎ করত।
আদালত সবার বিরুদ্ধে জালিয়াতির মামলা চালানোর আদেশ দিল। কাকার চোখে সেদিন প্রথমবার অনুশোচনা দেখা গেল। রবি শুধু এটুকুই বলল, যদি আপনি মাকে কষ্ট না দিতেন তবে হয়তো আজও আমি আপনার ছেলে হয়ে দাঁড়িয়ে থাকতাম, শত্রু হয়ে নয়। এই শুনে কাকার নজর নিচে ঝুঁকে গেল। ফয়সালা হওয়ার পর রবি যখন গ্রামে ফিরল তখন সেই চত্বরটা আজ অন্যরকম ছিল। মানুষ তার স্বাগত জানাতে দাঁড়িয়েছিল। মাস্টারমশাই দিনের সামনে এসে বললেন, তুই শুধু নিজের মায়ের নয়, পুরো গ্রামের মাথা উঁচু করেছিস। রবি আকাশের দিকে তাকালো, যেন মাকে বলছে, আমি কথা রেখেছি। সে সবার আগে মায়ের সেই ভাঙা চারপাইটি সরিয়ে দিল। সেই জায়গায় একটি ছোট্ট পাকা ঘর তৈরি করালো, যেখানে এখন একটি ফলক লাগানো হলো, মা শান্তি দেবী স্মৃতিকক্ষ। সেখানে গ্রামের অসুস্থ ও নিঃসহায় মহিলাদের জন্য ওষুধ ও বিশ্রামের ব্যবস্থা করা হলো। সে তার জমি ফেরত নিল, কিন্তু বদলার আগুনে না জ্বলে সে ঠিক করল জমির একটি অংশ গ্রামের গরিব শিশুদের পড়াশোনার জন্য দান করবে। সে শহরের ডাক্তারদের সাথে কথা বলে মাসে একবার বিনামূল্যে চিকিৎসা শিবিরের ব্যবস্থা করল। ধীরে ধীরে গ্রাম বদলাতে লাগল। মানুষ এখন ভয়ের বদলে প্রশ্ন করতে শিখল। সরপঞ্চ পদ থেকে অপসারিত হলেন, নতুন নির্বাচন হল এবং গ্রাম এবার সততাকে বেছে নিল। এক সন্ধ্যায় যখন রবি মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালাচ্ছিল, তার মনে হলো যেন বাতাসে মায়ের গায়ের গন্ধ মিশে গেছে, যেন মা বলছেন, আমার ছেলে সত্যিই বড় হয়ে গেছে। তার চোখে আবার জল এলো, কিন্তু এবার তা যন্ত্রণার নয়, সন্তোষের। সে ছবির সামনে বসে ধীর গলায় বলল, মা, আমি বদলা নিইনি, শুধু নিজের অধিকার নিয়েছি। তখনই মন্দিরের ঘণ্টা দূরে কোথাও বেজে উঠল, সেই মন্দির যেখানে মা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। এখন সেই জায়গাটি তার কাছে যন্ত্রণার নয়, বরং প্রেরণা হয়ে উঠেছিল। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। কয়েক মাস পর জেল থেকে খবর এলো যে কাকার শরীর খারাপ, তিনি রবির সাথে দেখা করতে চান। গ্রামবাসীরা বলছিল যেও না, কিন্তু মায়ের শিক্ষা আবার রবির কানে বাজল, সম্পর্ক ভাঙিস না। সে জেলে পৌঁছল। কাকা অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, চোখে জল ছিল। আমাকে ক্ষমা করে দে রবি, লালচ আমাকে অন্ধ করে দিয়েছিল। রবি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনাকে সাজা দিইনি কাকা, তা আপনার কর্ম দিয়েছে। কাকা কেঁদে উঠলেন, তোর মা খুব ভালো মানুষ ছিল, আমি ওর সাথে খুব অন্যায় করেছি। এই শুনে রবির মন আবার ভার হয়ে এলো। সে ধীরে ধীরে বলল, যদি সত্যি অনুশোচনা হয় তবে বাইরে এসে গ্রামের বাচ্চাদের পড়াবেন, ওদের শেখাবেন যে লোভের পরিণাম কি হয়। জেল থেকে বেরোনোর সময় রবির মনে কোনো বোঝা ছিল না। সে বদলার বদলে বদল বা পরিবর্তন বেছে নিয়েছিল, আর এটাই ছিল তার সবচেয়ে বড় জয়। কয়েক বছরে গ্রামের নাম বদলে গেল। মানুষ তাকে মায়ের গ্রাম বলতে শুরু করল, যেখানে কোনো বৃদ্ধা মা এখন আর একা চারপাইতে পড়ে থাকেন না, যেখানে প্রতিটি ছেলেমেয়ে বোঝে যে টাকা কামানো জরুরি, কিন্তু আপনজনদের বিনিময়ে নয়। আর প্রতিবার যখন কোনো বিদেশে যাওয়া যুবক রবির সাথে দেখা করতে আসত, সে শুধু এটুকুই বলতো, টাকা পাঠানোর আগে মায়ের গলার আওয়াজ শুনে নিস, কোথাও যেন এমন যেন না হয় যে ফেরার সময় শুধু স্মৃতিগুলোই বেঁচে থাকে। রাতে যখন সে নিজের পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ দেখত, তার মনে হতো যেন একটি তারা একটু বেশিই জ্বলজ্বল করছে। সে হাসত আর ধীর গলায় বলতো, মা, আমি এসে গেছি, এবার সারা জীবনের জন্য। আর বাতাসে কোথাও যেন সেই পরম শান্তিমাখা ফিসফিসানি প্রতিধ্বনিত হতো, আমার ছেলে সত্যিই এসে গেছে। অন্ধকার পেরিয়ে গ্রামে এখন এক নতুন ভোরের সূচনা হয়েছে। অন্যায়ের বিনাশ ঘটিয়ে সত্যের জয় হয়েছে। আর এভাবেই শেষ হল রবি আর তার মায়ের এই আবেগঘন উপাখ্যান।